আগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল, থাক না শাইলা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন। কাছের প্লেটগুলো মুছে নিচ্ছেন শায়লা। হাত চালাতে চালাতেই আওড়ালেন, ওর কথা ধরো না তো, পড়তেই চায় না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কিটটা তুলে নিল, ফের গটগট করে বেরিয়ে গেল। হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে গায়েও মাখেনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন, আজকে তো রেজাল্ট দেবে, আল্লাহ জানে ফারা কি করেছে। শায়লা আহমেদ হাসলেন উনি। যাই হবে ভালোই হবে। অনেকদিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে, ঠিক যেন টলমল সোনার ফোঁটা। নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টিস্নাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারা, এক রাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টুর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ। ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বর ঘাবড়ে গেল ফারহা। ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিনকে দেখে পিলে চমকে উঠল ফারহার। আপনি আমার পিছু করছেন? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন, ফিসফিসিয়ে বলল, বউয়ের থেকে কিছু চাই তাই এসেছি। আহমক বনে গেল ফারা। লজ্জায় আড়ষ্ট হলো মুহূর্তেই। ছি, বেশরম, একটু লজ্জা নেই আপনার? এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেললো তাসফিন। গা পিত্তে জ্বলে উঠল ফারার। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, হাঁটা ধরলো সামনের দিকে। এমনিতে মন খারাপ তার। পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে, হবেই তো। জেদ করে ইতিহাস পরীক্ষাটা তো দিলই না। আর দিলেই বা কি হতো? সালের মধ্যে তো 3টা সাল মুখস্থ, 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারহা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে উঠল ফারা। এই লোকটা কি করে জানলো রেজাল্টের কথা? এমা, সে তো ফেলটুস কুমারী। এবার মুখ কোথায় লুকাবে? ফ্যাল করে তাকিয়ে আছে ফারা, বুড়ো উঁচিয়ে শুধুই তাসফিন। কি হলো তাও? রেজাল্ট কার্ড? হাত পা কাঁপছে থরথর করে। পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামক আসামির সামনে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে তার। বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে 5ম, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে বেঞ্চের উপর। তাসফিনের ঠিক সামনে নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারা। লজ্জায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়, যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তারপর এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। সেখানে ফারা ফেলটুস কুমারী। ছি রে! রেজাল্টের এই অবস্থা কেন? এগুলো মার্কস? সিরিয়াসলি? নত মস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কোথায়? আর পৌরনীতি, এটার কথা তো বললাম না। তেলে বেগুনে জ্বলে উঠল ফারা। টান দিয়ে রেজাল্ট কার্ড নিয়ে নিল, কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? হ্যাঁ, নিজের চরকায় তেল দিন। আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বউয়েরটা দেখেন। সহসা হেসে ফেল তাসফিন। বোকা বউটা তার, সে তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারা। মেটো পথ ধরেছে সে, পিছন পিছন আসছে তাসফিন। বউটা এমনিতেই এত পেয়েছি, তারপর বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। অকমরসাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারা। প্রতিক্রিয়া দেখালো না সে। আপাতত তার লাভ হচ্ছে, এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসা মাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কিরে ফারহা, কে রে পিছনেরটা?
ভেঙচি কাটলো ফারা, মুখ বাঁকিয়ে বলল। তোমার জামাই। সহসা হেসে ফেলেন সেই ভদ্র মহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসলো ফারা। চল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউ যার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়, সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে 3:30 বাজে। আর কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারা এবং তাসফিন। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর, সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। ব্যথতর কণ্ঠে চিৎকার করে উঠল ফারা। পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারা মুখ কুঁচকে নাই। তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এত তেরা কথা বলো কেন তুমি? আমি এমনি তারা। আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলে চোখ টিপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারহা। চমৎকার হাসলো তাসফিন। ছোট আঙ্গুল টেনে ধরে ফারহার শীর্ণ বদনখানি ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে। ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হলো ফারা। মনে মনে গালি দিল তাকে। আপনি এত বেহায়া কেন? বহু লজ্জাবতী লতা। চকিত ফিরে তাকালো ফারা। তাকিয়ে রইল ক্ষণকাল। অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগলো। দালানের কাছাকাছি আসা মাত্রই কুয়া থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। তাসফিন হাসলো, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন জ্বালছে, কিন্তু নেভাতে যে তার কাছেই আসবে সে কি তা জানে? বৃষ্টি থামার পর চারিদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কদ্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপ পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার উপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে। আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকার কফির কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না, ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা, কিছু পাতা থেকে টুপ টুপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির উপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরে গরুর গোস্তগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে চাপাতে নিয়ে গোস্ত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুচকে নিল ঝুমু। অষ্টপুট হতে বেরিয়ে এলো এক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট্ট মাহির সবটা দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে। খালামণি। আধত কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো। কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসলো। ঝুমুরের নাক মুখ কুচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রতি উত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা পাড়ায় দালানের দিকে। গোস্ত কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুচকে নিচ্ছে। দাঁত কিরমির করল ঝুমুর। অভদ্র কোথাকার। পিছন ফিরে যেতে স্লিপ খেয়ে কদ্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মা গো! ব্যথিত কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আশঙ্কিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে। কফির কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এই, এভাবে হাসছো কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছো। ভাবে উঠে দাঁড়ালো নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনি হয়। নাকের ডগা ফুলে উঠেছে ঝুমুরের। এগিয়ে এলো নবীন। হাত বাড়িয়ে ওঠাতে চাইল ঝুমুরকে।
ঝুমুর কম যায় না, হাত টেনে ধরে নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? বড় কোচকে শুধুই নবীন। কোমরে হাত উঠিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন যে, ওইটার বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতর চলে গেল ঝুমুর। আহামক বনে গেল নবীন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণী যাওয়ার পানে। বৃষ্টির পর পরিবেশটা সব কিছুই যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আরও সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাদায় ছোট ছোট ঢেউ আশ্রে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরের থালা বাটিগুলো গুছিয়ে রাখছে আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। হুম। গলা খাকারে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল, আর চোখে তাকাই আরিফা আহমেদ। কাটকাট কণ্ঠে শুধুই, এখানে কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি, পিছন ফিরে তাকালেন। সোজা সাপটা তাকানোর পূর্বে হাতে আরও একটি হাতের স্পর্শ পেল। আম্মু, নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফা আহমেদ। আমি সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই ভালোই দিয়ে দেন তাহলে ভালো, আর না দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে। ভালো হবে না তুমি? বাঁকা হাসলো তাসফিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন? কি করেছে আমার মেয়ে? ঠোঁট উল্টে নেই তাসফিন। শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো ফাজিল ছেলে, মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছো? গা দুলিয়ে হেসে বলল তাসফিন। এটাই আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফা আহমেদ। মুগ্ধ নয়নে তাকালেন আরিফা আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন, তাকে আমার লাগবে, খুব করে লাগবে। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য, তবে কি তার ইচ্ছেটা পূরণ হলো? এই রাত বিরেতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই। এখন তো রাত 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপর পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনের আকাশ ভালো থাকলে রাতের আকাশটাও খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য কাল সকালে আসবে। গাছটা আগে সরাতে হবে। আধার রাত, চাঁদটা লুকিয়ে গেছে মেঘের আড়ালে। নারকেল গাছের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ভাড়া। কারো পদধ্বনি কনক করে হওয়া মাত্রই থমকায় সে। পিছন ফিরে তাকানো ফুসরত নেই। তার পূর্বে কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফাড়া, কম্পিত সুরে শুধাই। কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল চাপা অনুভূতি। পায়ের নিচ থেকে শিরশিরি অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত। আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে যেন কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শোষ শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতে শুনশান নীরবতা মন আঙ্গিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। নাকের ডগায় সুশ্রী লাগছে ফারার। এ কেমন অনুভূতি? আজ প্রথম সে নিষিদ্ধ অনুভূতির সঙ্গে
পরিচয় হলো তার। আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই ছাড়ুন আমায়। নৈশব্দে হাসলো সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্য, তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে ঝেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাঁধের উপর। আবেশে আখিদয় বুঝে এলো ফারার। কাঁপছে সে থরথর করে, কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ, সে অ্যাগেইন, প্লিজ। সে অ্যাগেইন বেব। অস্তিত্ব মিশে যাওয়া এক পুরুষ যাকে চাইলেই অস্বীকার করতে পারবে না ফারা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকালো ফারা। নতুন আরো একটি মুখোপই নজরে এলো তার। একবার দুপা করে এগিয়ে আসছে তার দিকে। পিছুতে লাগলো ফারা। কদমে কদম মিলিয়ে বুকসেলফের সহিত ঠেকলো পিঠ। নত হলো মস্তক, কম্পিত হলো ওষ্ঠযুগল। সে দেখুন, আপনি যান না এখান থেকে। কি শুনল? হয়তো হ্যাঁ, নয়তো না। হাত ছুঁয়েছে তার বুক সেলফ। চমৎকার হেসে বলল, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। লজ্জায় ফের নত হলো মস্তক, নির্দ্বিধায় আওড়ালো। তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে? কথার পিঠে থামি বলে উঠল তাসফিন। বাইরে পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার, হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার ধারে কুকুরে ঘেউ ঘেউ শব্দ। ঝড় বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে পাতার সোদা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো। গাছের পাতাগুলো দোল খায়, মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলো, ভেতরে নরম উষ্ণতা আর বাইরের রহস্যময় অন্ধকার এক রকমের বিপরীত অনুভূতি তৈরি করে, একটি ঘরোয়া শান্তিময় অনুভূতি তৈরি করে। হারিকেনের কমলা রঙের মৃদু আলোতে আলোকিত হয়ে উঠেছে কক্ষ। জানালার কাছে ঝুলানো সফেদ পর্দা ভো শব্দ করে তুলছে। কমলা রঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠেছে ফারার আদলে। পায়ের নিচে শীতল অনুভব করছে ফারা। বুকের দিম দিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দন, কি শুনতে পাচ্ছি তাসফিন? হয়তোবা না, আবার হ্যাঁ হতে পারে। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধই আর কিছুই হবে না। কিশোরী বদনে অনুভূতি নতুন দোলা লেগেছে। হাতের ভাঁজে হাত মিশালো, অন্য হাত কানের পিঠে গলিয়ে স্পর্শ করলো গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ, অসাড় হয়ে এলো দেহ মন আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে? আমার হবে। বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারার। আর কিভাবে তার হবে? সে কবেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো। সেই সাথে আঁখি পুটে জমা হলো নোনা জল, গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফুপিয়ে উঠল ফারা। না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে। বড় বলে 7 খুন মাফ হবে না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ফারা। পিছন হতে বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ে যায়। মেধিন ওদরে স্পর্শ করে সে হাত দুটো মুখ ডোবায় কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ? খুব ঝলসে যাব তো। ছাড়ুন আমায়, ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি, ছাড়েন আমাকে। সশব্দে হাসলো তাসফিন, ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনো হলাম না, তার আগেই বলে ফেললে। আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী। ধস্তাধস্তি করছে ফারা, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীর নীলিমায় ডুবে যেতে চাই, এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্য অনুভব করে ফারা। দৃষ্টি ফেরাই ডান দিকে। একজোড়া গভীর আখিদয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের। চোখে চোখে আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি, চারিদিকে যতদূর চোখ যায় কেবল তরঙ্গের খেলা। হঠাৎই দিগন্ত রেখায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়।
সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যেই সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে, ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত হানছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত একজন কমান্ডারের দায়িত্বে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্রই থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্টস দেখালো তারা, চোখ বুলিয়ে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট, হাতের ইশারায় যেতে বলেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্রই আরেকটি জাহাজের মুখোমুখি হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাই করছে। বসের কথা মতো এখানে একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখানে আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার নির্দেশে আরও জাহাজ প্রবেশ করলো। কমান্ডাররা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। লোক দুটো পালানোর বৃথা চেষ্টা চালায়। তারপরেই সাপটে চর খেল লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। ওই ওদেরকে ধর! ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করলো দুজনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারে বৈধ পণ্য দেখানো হয়েছে উপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনারের ভেতর খুলতে নজর এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাইম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবে কমান্ড করেছেন যে এদিকটায় টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকে আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করছে। টিনের চালে চলাৎ চলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উঠছে এদিক সেদিক। দালানে থাকার দরুন বৃষ্টিটাও অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত। আধার রাত, অন্ধকারে তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের উপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টে পৃষ্ঠে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে। জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুজিয়ে দিয়েছে। আদেশের সহিতে বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করল তাসফিন। নাক ঘষে গলদেশে অস্তিত্ব নেই ফারহার। সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়েছে। আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো। তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্য নেয় তাকালো ফারহা, মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছি! ডানভুরু কুচকে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারহা। বাঁকা হাসলো তাসফিন। বলো বলো, কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুচকে নিল ফারহা, ছোট্ট করে বলল, আপনি কত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শিখো মিসেস শেখ। সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন। অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। উঠে বসলো তাসফিন। সহসা উঠে গেল ফারহা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তাসফিনের হাতের মুঠোই বন্দি। ওইটা দিন। কোনটা? ওর না। না দিলে? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। কড়া চোখে তাকালো ফারহা। না দিলে মাকে ডাকবো। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। কিন্তু তুমি যদি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না, বলে দিলাম। ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ করে রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে অ্যাগেইন। এবারও চুপ করে গেল ফারহা। ফাজিল আপনি। গা তুলি হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ,
ফারা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর, ক্লিন সেভ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। অকমর সাথ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে মুক্তোর মতো, ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলা স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময় গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে শাইলা আহমেদ, জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন। সঙ্গে এসেছেন বাকিরা। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন। জয়নাল ভাই, অনেক দিন তো হলো, এবার আমাদের ছেলের বউটা হাতে তুলে দেন। শেখের কথাই শব্দ করে হেসে উঠল জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ফারা তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বলেন, হ্যাঁ রিজওয়ান, ফারাহ তো তোমাদের বাড়িরই বউ। রুবেনা শেখ চাপা অভিমান দেখি বলেন, তারপরও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ, এটা ঠিক নয় কিন্তু। আরিফা আহমেদ, শায়লা আপা, আপনি কিছু বলেন। শালা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বলেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছের চেয়ারে বসালো। এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে নেমে এলো ফারা। চোখে হয় দুজনের। দৃষ্টি আড়াল করে ফারা। বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠপুঠে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে। পাশের খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসলো নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছে একে একে সবে। স্নেহা বরাবরের মতো ফারার পাশে বসেছে। ললিতা খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারা। ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা, চুপচাপ খা, না হলে আমি তোর পাদের কাহিনী কিন্তু ভাইরাস করে দিমু। হ্যাঁ। ভাইরাস কি রে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমেরাটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে। তাহলে এভাবে ফারা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকলো স্নেহা। রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দিব। কাকা হাসলো ফারাহা। বেশি বাড়াবাড়ি করলে আমি মাইকিং করে সারা বিশ্ববাসীকে তোর পাদের কাহিনী বলমু। বেফাসে পড়ে গেল স্নেহা। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারা এবং স্নেহার গুজব ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তে নাই, কপাল কুচকে নাই। বউকি এত কথা বলছে। তাকে দেখার বদল চোখাচোখি হয় দুজনের। ডানভুর উঁচিয়ে শুধুই তাসফিন। চোখের ভাষাও বুঝল না ফারা। হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলছে ঝকঝকে, আবার কখনো সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমট হাওয়া বইছে। সাইফুল ফিরেছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না, যাও একটু, এখন শুয়েছে। হ্যালো,
হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো।